স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ফেনীর বন্যা সমস্যার স্থায়ী সমাধান করা হবে, আশ্রয় কেন্দ্র পরিদর্শনে জানালেন দুর্যোগ উপদেষ্টা। ঠাকুরগাঁও ও সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত, এলাকাবাসীর ক্ষোভ। বাঁক বেশি হওয়ায় মরণ ফাঁদে পরিণত নওগাঁর 29 কিলোমিটার আঞ্চলিক সড়ক, দুর্ভোগে স্থানীয়রা। এবারে বিস্তারিত। বৃষ্টি বন্ধ, রোদ ওঠায় দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। স্মরণকালের ভয়াবহ বন্যার বছর পার না হতেই ফের পানিতে ডুবেছে ফেনীর জনপদ। ফেনীতে বন্যা কবলিত নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। দাগনভূঞা উপজেলার লোকালয়ের কিছু অংশে এখনও পানি আছে, তবে ছাগলনাইয়া ও ফেনী সদরের বেশিরভাগ এলাকায় বন্যার পানি নামতে শুরু করেছে। দুর্গত এলাকায় পানি নামার সঙ্গে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। এলাকাগুলোতে খাদ্য ও সুপেয় পানির সংকটে বানভাসী মানুষের ভোগান্তি এখনও কমেনি। ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় কাজ করছে জেলা প্রশাসন। পানি নেমে যাওয়ার সাথে সাথে ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে। নোয়াখালীতে ধীর গতিতে পানি কমতে শুরু করলেও এখনও কমেনি পানিবন্দী মানুষের দুর্ভোগ। পানি নিষ্কাশন ব্যবস্থা, ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে পানি নামছে ধীর গতিতে। এই পরিস্থিতিতে জেলায় 42,000 পরিবার পানিবন্দী হয়ে 2 লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আক্রান্ত হয়েছে 9,116 হেক্টর জমির আউশ ধান, আমনের বীজতলা ও সবজি ক্ষেত। ভেসে গেছে মৎস্য ঘের, খামার ও পুকুরের মাছ। ফেনীর মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের 7,340 কোটির প্রকল্পটি সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়ন করার কথা ভাবছে সরকার। এমনটাই জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুকী আজম। শনিবার সকালে ফেনীর পুরাতন মুন্সিরহাটের আশ্রয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, ফেনীর উত্তরের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করছে সরকার। সমস্যা সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ সময় বন্যা দুর্গতরা পর্যাপ্ত ত্রাণ ও সহায়তা না পাওয়ায় উপদেষ্টার কাছে ক্ষোভ প্রকাশ করেন। এইরকম বাঁধ এই ধরনের বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না। এটা করতে হলে আরো শক্তিশালী বাঁধ এবং উদ্যোগ আয়োজন প্রয়োজন। সেটা দেখার জন্য এই অভিজ্ঞতার আলোকে যে বড় ধরনের প্রজেক্টের আয়োজন করা হচ্ছে, ওই প্রকল্প যাতে যথাযথভাবে যথাযথ কর্তৃপক্ষ যথাযথ টেকনিক্যাল সাপোর্ট নিয়ে এটা করা যায়, সেই উদ্যোগ আয়োজন সম্পন্ন করা হবে। ঠাকুরগাঁও ও সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার ভোরে ঠাকুরগাঁওয়ের হরিপুরের বিএসএফের গুলিতে আসকর আলী নামের এক বাংলাদেশি যুবক নিহত হন। পুলিশ জানায়, ভোরে হরিপুর ইউনিয়নের মিনাপুর বিওপির আওতাধীন মেইন পিলার 353 হতে 100 গজ ভারতের অভ্যন্তরে যান আসকর আলী। তখন তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি ছোড়ে। স্থানীয় লোকজন এসে দেখেন তার মরদেহ পড়ে আছে। শুক্রবার মধ্যরাতে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। পুলিশ জানায়, রাতে শফিকুল ইসলাম সহ বেশ কয়েকজন বাগানবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনতে যায়। এ সময় বিএসএফের গুলিতে মারা যান তিনি। ঘটনার পর ওই এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। 45 বছরেও প্রশস্ত করা হয়নি নওগাঁ রানীনগর আত্রাই নাটোর পর্যন্ত 29 কিলোমিটার আঞ্চলিক সড়ক। ফলে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। সরু এই সড়কটিতে বেশ কয়েকটি বাঁকের কারণে তা মরণ ফাঁদে পরিণত হয়েছে বলে জানান চলাচলকারীরা। 80-র দশকের আগে এই সড়কটি ছিল ইটের তৈরি। পরে পর্যায়ক্রমে এটি সড়ক বিভাগের আওতায় আসে এবং পাকা হয়, কিন্তু প্রশস্ত করা হয়নি। নওগাঁ সদর, রানীনগর ও আত্রাই উপজেলার 2 শতাধিক গ্রামের কয়েক লাখ মানুষ এই সড়কে চলাচল করে। নওগাঁ ঢাকা মহাসড়কের কাঁঠালতলী মোড় থেকে আত্রাই উপজেলা পর্যন্ত দৈর্ঘ্য প্রায় 29 কিলোমিটার। বেশিরভাগ জায়গায় এটি মাত্র 10 থেকে 12 ফুট প্রশস্ত। অনেক স্থানে একসঙ্গে 2টি গাড়ি চলতে পারে না। মাঝে মধ্যে যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটে। এটি প্রশস্তকরণের বিকল্প নেই বলে মনে করেন স্থানীয়রা। আত্রাই থেকে 200-এরও বেশি বাঁক, রাস্তাটা খুব সরু,
চলাফেরা করা কঠিন। বড় গাড়ি আসলে রাস্তায় নামায় দিতে হয়। দূরে থেকে একটা বাকি গাড়ি আসলে, বড় গাড়ি আসলে আমরা যেতে পারি না। একটা গাড়ি গেলে আর গাড়ি কাটা যায় না, গাড়ি বাড়ি খায়, গাড়ি নষ্ট হয়ে যায় আমাদের এমন পরিস্থিতি। আমাদের চলাচলের জন্য এই রাস্তাটা খুবই সরু এবং অনেক বাঁক রয়েছে, তো প্রতিদিনত আমাদের যাতায়াতের জন্য আমাদের খুব সমস্যার সম্মুখীন হতে হয়। এটা খুব পুরাতন রোড, এই রোডে প্রচুর যানবাহন চলাচল করে। নওগাঁ থেকে আত্রাই হয়ে নাটোরের একটা অন্যতম যোগাযোগের মাধ্যম, তাই আমরা কামনা করছি যে দ্রুত যেন রাস্তাটা সংস্কার করা হয়। গুরুত্বপূর্ণ এই সড়ক প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান নওগাঁর নির্বাহী প্রকৌশলী। সমস্যার কাছে প্রচুর বাঁক আছে, এই বাঁকের কারণে প্রায় দুগুণে ঘটতেছে এবং রাস্তা শুরু হওয়ার কারণে আর বাঁক থাকার কারণে প্রায় দুগুণে হচ্ছে। তা আমরা দেখি এই বিষয়ে আলোচনা করে একটা কোনো কিছু ব্যবস্থা নেওয়া যায় কিনা আমরা চেষ্টা করব। গত এক বছরে নওগাঁ রানীনগর আত্রাই নাটোর সড়কে ছোট বড় অর্ধশতাধিক দুর্ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অন্তত 10 জনের প্রাণ গেছে। দীপ্ত বার্তাকক্ষ। জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে নিজের এবং প্রধান সহযোগী আসামিদের অপরাধের সত্য তথ্য প্রকাশ করলে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে বলে আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শনিবার এ সংক্রান্ত লিখিত আদেশ প্রকাশ করা হয়। ট্রাইব্যুনাল আব্দুল আল মামুনকে সুবিধাজনক সময়ে বিচারে সাক্ষী হিসেবে ডাকবে বলে আদেশে উল্লেখ করা হয়। এছাড়া তাকে কারাগারে আলাদা সেলে রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। গত 10 জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়েছে। আদেশের সময় ট্রাইব্যুনাল সাবেক আইজিপির কাছে অভিযোগ স্বীকার করছেন কিনা সে বিষয়ে জানতে চায়। এরপরই তিনি নিজের অভিযোগ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন। আদালত চৌধুরী আব্দুল আল মামুনের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেয়। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্ক ছাড় নিয়ে আলোচনায় কয়েকটি বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে। দুই দেশের শুল্ক আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে দুই পক্ষই। শনিবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, 3 দিনের আলোচনার পর দুই পক্ষ কয়েকটি বিষয়ে একমত হতে না পারায় দুই দেশ আবার আলোচনায় বসবে। দুই পক্ষই এই সিদ্ধান্তে পৌঁছেছে যে নিজেদের মধ্যে আন্তঃমন্ত্রণালয় আলোচনা চালু থাকবে। সেই আলোচনা ভার্চুয়ালি এবং সরাসরি দুই প্রক্রিয়াতেই হতে পারে। খুব দ্রুতই সেই আলোচনার সময় ও তারিখ নির্ধারণ হবে বলে ধারণা করা হচ্ছে। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের বায়েজিদে স্ত্রীকে 11 টুকরো করে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামি সুমনকে গ্রেফতার করেছে র্যাব। এ বিষয়ে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গত 9 জুলাই ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে স্ত্রী ফাতেমা বেগমকে হত্যা করে তার স্বামী সুমন। এরপর লাশ 11 টুকরো করে ঘরের বিভিন্ন স্থানে ফেলে রাখে। হত্যাকাণ্ডের ঘটনায় ফাতেমার ভাই বাদী হয়ে বায়েজিদ থানায় সুমনের নামে মামলা করেন। পরে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সুমনকে গ্রেফতার করা হয়। মিটফোর্ডের সোহাগ হত্যাকাণ্ড চাঁদাবাজির কারণে নয়, পারস্পরিক ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এমনটি বলছে পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান লালবাগ জোনের ডিসি। যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে। কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়, তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত 5 জন গ্রেফতার হয়েছে। মধ্যে র্যাব 2 জন করেছে আর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক 3 জন গ্রেফতার হয়েছে। এদিকে সোহাগ হত্যাকাণ্ডে গ্রেফতার 5 জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন যুবদলের সভাপতি আব্দুল মুনায়েম মুন্না। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমনটি জানান। সাংগঠনিক দায়বদ্ধতা ও জবাবদিহিতার জায়গা থেকে
যা কিছু প্রয়োজন আমরা সেই ব্যবস্থাগুলো নিয়েছি, কিন্তু এই ঘটনায় যারা সরাসরি সংশ্লিষ্ট হিসাবে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে, আশ্চর্যজনকভাবে তাদেরকে মামলার প্রধান আসামি করা হয়নি। যারা প্রাণঘাতী আঘাতগুলো করেছে তারা অদ্যাবধি গ্রেপ্তারও হয় নাই। এর কারণ আমাদের বোধগম্য নয়। রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান তিনি। আইন উপদেষ্টা বলেন, রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন 2002-এর ধারা 10-এর অধীনে দ্রুত সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে। রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ডে যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও সারা দেশে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার রাত 9:30টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে সন্ত্রাস বিরোধী ঐক্য ব্যানারে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় বটতলায় গিয়ে শেষ হয়। নারায়ণগঞ্জেও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। শুক্রবার রাত 10:30টার দিকে শহরে বিক্ষোভের পর সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। মাদারীপুরের শিবচরেও বিক্ষোভ মিছিল হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব গণতন্ত্র পুনরায় ফিরিয়ে আনা। সকালে মহানগরীর ভুবনমোহন পার্কে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে ফর্ম বিতরণ সভায় তিনি একথা বলেন। এছাড়া বলেন, সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া। অনুষ্ঠানে নেতাকর্মীদের মধ্যে বিএনপির পুরাতন সদস্যদের নবায়ন ফর্ম এবং নতুন সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ করা হয়। গণতন্ত্র প্রতিষ্ঠা করার দায় দায়িত্ব যেটা বাংলাদেশের 18 কোটি মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে, আমরা বিনীতভাবে বলবো, দেশের মানুষ আপনাদের উপরে আস্থা রেখেছে। আপনারা যত দ্রুত সম্ভব তাদের সেই আস্থার প্রতিদান প্রদান করুন। অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব কি? মূল দায়িত্ব হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র পুনরায় ফিরিয়ে আনা। টাঙ্গাইলের কালিহাতীতে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার দিনব্যাপী কালিহাতী উপজেলার টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সেনাবাহিনীর 19 পদাতিক ডিভিশনের উদ্যোগে এ চিকিৎসা সেবা দেওয়া হয়। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা রোগীর রোগ নির্ণয় করে ফ্রি ওষুধ দেয়া হয়। পাশাপাশি চোখের সমস্যা নিয়ে যেসব রোগী এসেছেন তাদেরকে 150টি চশমা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন 19 পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহমুদুর রহমান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। খেলার খবর। সিরিজ সমতায় ফেরার লক্ষ্যে দ্বিতীয় টি-20তে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ডাম্বুলায় ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের ধারাবাহিকতা এবার টি-20তেও সিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে বাজেভাবে হারের পর এখন সিরিজে টিকে থাকার মিশন টাইগারদের সামনে। দলের বোলিং ইউনিট অন্য যে কোনো সময়ের চেয়ে এবার বেশ ছন্দপতনের দিকে। আর ব্যাটিং লাইন আপ তো ওয়ানডে সিরিজেই ধসে পড়েছে। নাইম শেখ, তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ কেউই ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে নিজেদের পারফরমেন্স মেলে ধরতে পারেননি। উইকেট রক্ষক ব্যাটার হিসেবে দ্বিতীয় ম্যাচে ফিরতে পারেন জাকের আলী। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ফেনীর বন্যা সমস্যার স্থায়ী সমাধান করা হবে, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে জানালেন দুর্যোগ উপদেষ্টা। ঠাকুরগাঁও ও সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত, এলাকাবাসীর ক্ষোভ। বাঁক বেশি হওয়ায় মরণ ফাঁদে পরিণত নওগাঁর 29 কিলোমিটার আঞ্চলিক সড়ক, দুর্ভোগে স্থানীয়রা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।